আর্জেন্টিনা কি করে বিশ্বকাপ জিতলো? আর একটু প্রিসাইজ করে যদি কোশ্চেনটা করি, ঠিক কোন মুহূর্তটায় আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো? আপনারা এই প্রশ্নের জবাবে অনেক রকম উত্তর দিতে পারেন। যে মেসি জাদুতে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে, আর্জেন্টিনার যে মিডফিল্ড ট্রায়ো, এই মিডফিল্ড ট্রায়োর কারণে জিতছে, এমি মার্টিনেজের পেনাল্টি সেভের কারণে জিতছে। আর কোন মুহূর্তের কথা যদি বলি তাহলে তো বলবেন যে লাস্ট পেনাল্টি শুট আউটটা, ওই পেনাল্টি শুট আউটটার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে গেছে। না, আমার ধারণা সারা পৃথিবীর আর্জেন্টিনা ভক্ত, ইভেন ফ্রান্সের ভক্ত বা পৃথিবীর সমস্ত ফুটবল ভক্ত বলবেন যে এই যে এই ছবিটা, এই দৃশ্যটার কারণে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে। অ্যাটলিস্ট আর্জেন্টিনার বিশ্বকাপ সেভ হয়েছে। এটাকে আর্জেন্টাইনরা বলে যে ওয়ার্ল্ড সেভিং মোমেন্ট। ওয়ার্ল্ড সেভিং এই মোমেন্টটা হচ্ছে এমি মার্টিনেজের থাইয়ে কুয়ালোমোয়ানির এই যে শটটা থেমে গেল 120 মিনিটের পর গিয়ে, এই যে মাত্র 30 সেকেন্ডের খেলা বাকি, এরকম একটা সময় আর্জেন্টিনা নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পেল। বলা হচ্ছে যে এটা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির বেস্ট এভার সেভ। শুধু ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে অনেকে থেমে থাকতেছেন না, অনেকে বলতেছেন এটা ফুটবল ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সেভ। বেস্ট এভার তো বলার উপায় নেই, গর্ডন বাংসের সেভ আছে, অনেক কিছু আছে। বেস্ট না, সবচেয়ে তাৎপর্যপূর্ণ সেভ, যে একটা সেভ পৃথিবীর মানচিত্র বদলায় দিছে, ফুটবল ইতিহাস বদলায় দিছে। আজকে আমরা এই সেভ নিয়ে গল্প করব না, সেভ নিয়ে তো অবশ্যই গল্প করব, সেভের আগে পরে কি হয়েছিল, তবে এই মোমেন্টটাকে ধরতে চাই। এই মোমেন্টটা নিয়ে আজকে একটু গল্প করতে চাই। এই যে ব্রাজিলিয়ান ফটোগ্রাফার বুদা মেন্ডেস, গেট ইমেজের ব্রাজিল প্রতিনিধি, ওনার তোলা এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা নিয়ে একটু গল্প করতে চাই। সেখানে আমরা এমি মার্টিনেজের গল্প শুনবো এবং অন্যান্য সতীর্থদের কথাবার্তা শুনবো, ইভেন ফ্রান্সের লোকেরা কি বলছে এটা নিয়ে সেটাও শুনবো, ধারাভাষ্যকাররা কি বলছেন সেগুলোও একটু গল্প করব। আজকে এই ফ্রেমটা নিয়ে, এই আইকনিক ফ্রেমটা নিয়ে আজকের গল্প হয়ে যাক। শুরুতে একটু বলি যে এই যে কন্টেন্টটা শুরু করলাম, এটা একটু সিরিজ আকারে করব। আর রোজই যে করতে পারবো আমি জানি না, কবে কখন করব, তবে মোটামুটি নিয়মিতই দিয়ে যাব। সেটা হচ্ছে যে কি নিয়ে কথা বলবো, আমাদের স্পোর্টস হিস্ট্রিতে শুধু ফুটবল না, ক্রিকেট, ফুটবল, বক্সিং, গলফ সব মিলে আপনি দেখবেন কিছু আইকনিক মোমেন্ট আছে। ধরেন আলী হাত উঁচু করে ওই রিংয়ে দাঁড়ায় আছেন, এই দৃশ্যটা তো আপনি লক্ষবার দেখছেন, কোটিবার দেখছেন। আপনি বইয়ের পাতা উল্টাতে গেলে দেখেন, আপনি ইন্টারনেট ব্রাউজিং করতে গেলেই দেখেন, কিংবা পেলে পেলে তার সতীর্থর কাঁধে উঠে হাত উঁচু করে উল্লাস করতেছেন, কিংবা ম্যারাডোনা হাত দিয়ে গোল দিচ্ছে, বা ম্যারাডোনার ওই বিচিত্র মুখের ভঙ্গি, মেসি কাঁদতেছে, এরকম কত ফ্রেম আছে না, রোনালদো দু হাত দিয়ে নো ক্যাম্পে চুপ করে দিচ্ছে, এরকম কিছু ফ্রেমের কথা বললাম। অন্তত স্পোর্টস হিস্ট্রিতে আপনি এরকম 50-60টা ফ্রেম পাবেন, যা ওই ফ্রেমটা ইটসেলফ এই হিস্ট্রি। ওই ফ্রেমটা যখনই আপনার সামনে আসে তখন শুধু আপনি ছবিটা দেখেন না, ওই পুরো দৃশ্যকল্পটা দেখেন, ওর আগে পরে অনেক কিছু দেখেন, অনেক কিছু দেখেন। এখন মুশকিল হচ্ছে যে এর ভিতরে অনেকগুলো ফ্রেম পুরনো হয়ে গেছে। আমরা অনেকে ফ্রেমগুলো রেগুলার দেখি, পেলের ওই উল্লাসটা দেখি, কিন্তু এটা কেন করছিল, কোন গোলটার পরে করছিল, কেন এত বেশি উল্লাস, এগুলো আমরা আর মনে করতে পারি না। এটা একটা ব্যাপার। আর একটা হয় কি যে আমরা মনে করতে পারি, যেমন আজকে এমি মার্টিনেজেরটা দিয়ে শুরু করব, মনে করতে পারি এ তো সবাই সবটুকু মুখস্থ, আমি নতুন করে কি বলবো বলেন, কিচ্ছু বলার নাই তো। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে একটু নস্টালজিয়া, একটু সবাই মিলে আর একটু গল্প করা। ফলে আমি স্পোর্টসের আইকনিক মোমেন্টগুলো বলা ভালো, আইকনিক ফ্রেমগুলো নিয়ে একটু গল্প করব। এটা বেশ কয় পর্ব হবে আমি জানি না, কয় পর্ব হবে আমার মাথায় এখন হয়তো 10-12টা ফ্রেম আছে, যেগুলো আমি চোখ বুঝলে দেখতে পাচ্ছি যে ফ্রেমগুলো আমাদের খুব পরিচিত ফ্রেম। এর বাইরেও প্রচুর ফ্রেম আছে, ফলে এটা বড়ও হতে পারে, ছোটও হতে পারে, কোনো কথা দিচ্ছি না, মানে 10 পর্বেই শেষ হয়ে যেতে পারে, আবার 20 পর্বও হতে পারে, আমি জানি না। তবে এটুকু সত্যি যে আমরা এখন থেকে এই গল্পটা করব। আজকে এমিকে দিয়ে কেন শুরু করলাম, কারণ এই ফ্রেমটা দেখেন, আমি আর্জেন্টিনা সমর্থক বললেই না শুধু, হ্যাঁ আর্জেন্টিনা সমর্থক বললে তো এই ফ্রেমটার তাৎপর্য আমার কাছে একটু বেশি, কিন্তু যদি সব আবেগ টাবেগ সরায় নিয়ে আপনি দেখেন, তাহলে গত 2022 বিশ্বকাপে যে ফাইনালটা হয়েছে, ওইটা আপনি ইন্টারন্যাশনাল ফুটবলের হিস্ট্রিতে অত চমৎকার ম্যাচ, অত থ্রিলার ম্যাচ আর দেখেন নাই। মানে এইটা ক্লাব ফুটবলে এর চেয়ে বড় বড় ম্যাচ হয়েছে, এর চেয়ে বড় থ্রিলার ম্যাচ হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবল আপনি নানা কারণে জানেন খুব কম্পিটিটিভ হয় না, মানে ভয়াবহ থ্রিলার ম্যাচ ইন্টারন্যাশনাল ফুটবলে খুব একটা হয় না। এবং বিশ্বকাপ ফাইনাল নিয়ে একটা কুসংস্কারই আছে যে বিশ্বকাপ ফাইনাল সবসময় ম্যাড় মেরে হয়।
একতরফা হয়, না হলে দুই দলই খুব ডিফেন্সিভ খেলে। ওইটা সাইকোলজিক্যাল অনেক কারণ আছে, ওইগুলোতে না যাই। অ্যাকচুয়ালি বিশ্বকাপ ফাইনাল এরকম 3-3 থ্রিলার এটা কল্পনা করা যায় না। সেই থ্রিলারের ওই যে বলে সিনেমার ভাষায় যে ক্লাইম্যাক্স, ওই ক্লাইম্যাক্সটা হচ্ছে দিবুর এই সেভটা। এখন দিবুর এই সেভটা ঠিক কোন সময় আসছিল আপনাদের তো মনে আছে যে সময়ের কারণে এটাকে লোকেরা বলতেছে যে একে তো হিস্ট্রির সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ম্যাচ, সবচেয়ে বড় বিশ্বকাপ ফাইনাল, এবং সেখানে এই সেভটা, এই যে সেভটা ওর থাইয়ে যে সেভটা থেমে গেল, এটা আসলে হিস্ট্রির সবচেয়ে তাৎপর্যপূর্ণ সেভ। টাইমিংটা আপনি দেখেন, 81 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা খেললো। আর্জেন্টিনা খেললো কেন বলতেছি, দেখেন ম্যাচের আগে পরিস্থিতি এরকম ছিল যে আর্জেন্টিনা কিন্তু খুব সামান্য হলেও একটু পিছায় ছিল। কারণ ফ্রান্সের যে অ্যাটাক, ফ্রান্সের যে মিডফিল্ড, ফ্রান্সের যে ডিফেন্স, কোথাও কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিশেষত এমবাপ্পের ঠেকানোর যে কোনো কৌশল পৃথিবীতে আছে, এটা তো 2018 থেকে আজ পর্যন্ত, ওই 2022-এর ফাইনাল পর্যন্ত মনে হচ্ছিল না। 2022-এর ফাইনালের 81 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা স্রেফ ফ্রান্সরে নাই করে দিল। মনে হলো যে আর্জেন্টিনা একাই খেলতেছে, আরো একটা মেডে ফাইনাল আমরা দেখতে যাচ্ছি। আর্জেন্টিনা ওই সময় 2-0 লিডে আছে, আর খানিকক্ষণ, আর 9 মিনিট 10 মিনিট, তারপরেই তো খেলা শেষ। আর্জেন্টিনার লোকেরা ট্রফির উল্লাসের প্রস্তুতি নিয়ে ফেলছে। আর্জেন্টিনার কোচ স্কালোনি একটা মহা টেকনিক দেখাইলেন এদিন, সেটা কি এমবাপ্পের জন্য সমস্ত বলের যে সাপ্লাই লাইন কেটে দিলেন, মূলত গ্রিজম্যানরে আটকায় ফেললেন। গ্রিজম্যানরে আটকানোতে যেটা হলো, সামনে আর কোনো বল যাচ্ছে না। এখন এমবাপ্পে ক্যারেক্টারিস্টিক্স ভাবে এরকম একটা খেলোয়াড় যে সে নিচে নেমে বল কালেক্ট করে বল বানায়, আবার সেটা 1-to-1 করে আবার গিয়ে নিজে গোল করবে, ওরকম না। এমবাপ্পেকে আমি ঠিক কোচার বলবো না, কিন্তু এমবাপ্পের স্বভাবটাই এরকম যে তাকে বল পেতে হবে, তাকে মিডফিল্ড থেকে বল পেতে হবে, তারপরে সে ভুবন চেরায় দৌড়টা দেবে, তখন আর তারে আটকানোর কেউ নাই। ফলে করলো কি, স্কালোনি করলো কি, এমবাপ্পেরে আটকানোর কোনো চেষ্টাই করলো না। যাও তুমি দৌড়াদৌড়ি করো, তুমি বল পাবা না। সে বল পাওয়াটা আটকায় দিল। আবার ঠিক এর বিপরীতে 81 মিনিটের পর পর এসে দেশম একটা ভয়াবহ চাল দিল যে ওকে, তুমি ওর সাপ্লাই লাইন আটকাইছো, আমি সাপ্লাই লাইন জিনিসটাই রাখবো না, আমার সাপ্লাই লাইনের আর দরকার নাই। সে কি করলো, মিডফিল্ড থেকে 2টা প্লেয়ার তুলে নিল। ফলে মিডফিল্ডটা ওপেন ওয়াইড হয়ে গেল। এখন মিডফিল্ডের দখল আর্জেন্টিনা রেখেও আর কিছু করতে পারতেছে না। অটোমেটিক ফ্রান্স বল পাচ্ছে, এমবাপ্পে বারবার বল পাচ্ছে, এবং সেটা আউটপুট কি হলো, মুহূর্তের ভিতরে এমবাপ্পে জোড়া গোল করে একটা পেনাল্টিতে এই 2 গোল করে ফ্রান্সের সমতায় নিয়ে আসলো। ফলে আর্জেন্টিনা শিবির আবার থরহরিকম্প। যেখানে একটু আগে তারা ট্রফিতে হাত দিয়ে বসেছিল 2-0-তে, সেখানে মুহূর্তে এমবাপ্পে 2 গোল করে সমতায় নিয়ে আসলো। এর মধ্যে আবার ম্যাজিক দেখেন, খেলা এক্সট্রা টাইমে গড়ালো, এক্সট্রা টাইমে শুরুর দিকেই মেসি গোল করে ফেলালো, অবিশ্বাস্য গোল। তার মানে 3-2-তে আর্জেন্টিনা আগায় গেল। আচ্ছা, 102-3 মিনিটে গোল হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে চিন্তা থাকে না যে খেলা এখানে শেষ, আর্জেন্টিনা ট্রফি জিতে গেছে। সেই আগের কালে যদি গোল্ডেন গোল সিস্টেম থাকতো, তাহলে তো ওই মুহূর্তে আর্জেন্টিনা ট্রফি জিতে যেত না। খেলা চলতে থাকলো, মানে এই নাটকের যে শেষ কোথায়, এমবাপ্পে আবার গোল করলো, গোল করে 3-3, মানে একেবারে পুরো স্টেডিয়াম, ম্যাকঅ্যালিস্টার বলতেছে যে পুরো স্টেডিয়াম একদম শান্ত, স্টেডিয়ামে কোথাও কোনো শব্দ নাই। ও বদলি খেলোয়াড় হিসাবে বেঞ্চে এসে বসে আছে, ও বলতেছে আমাদের ওই বেঞ্চেও কোনো শব্দ নাই, সবাই মনে হচ্ছে কবরের মতো একটা নিস্তব্ধতা, যে কি হবে এখন। 3-3 হয়ে গেছে, পেনাল্টি শুট আউটে যাবে। পেনাল্টি শুট আউট দেখতে পাওয়া যাচ্ছে 120 মিনিটের খেলা, অতিরিক্ত সময়ের খেলাও প্রায় শেষ, আর 30 সেকেন্ড কাউন্টডাউন চলতেছে। ঠিক এরকম সময় হুগো লরিস, ফ্রান্সের কিপার, সে একটা বল রিসিভ করলো একটা অ্যাটাক থেকে, বলটা লং একটা শট করে দিল। লং শটটা এসে পড়লো ওটামেন্ডির মাথায়, ওটামেন্ডি মাথা থেকে মারলো কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে না। সে বল আবার চলে আসলো মাঝ মাঠ থেকে সম্ভবত এমবাপ্পেই থ্রুটা দিল। এই থ্রু আর্জেন্টিনা তখন একটু উঁচুতে ডিফেন্স করতেছে, আর্জেন্টাইন ডিফেন্ডাররা কেউ এই থ্রু আটকাতে পারলো না। যে দায়িত্বে ছিল তার, যারে অতিক্রম করে বলটা গেল, সে পড়ে গেল। বলটা হঠাৎ করে ভাগ্যবশত পেয়ে গেল এই যে কলোমুয়ানি। এখন দৃশ্যটা আমরা একটু ম্যাকঅ্যালিস্টারের মুখে শুনি। ম্যাক তো তখন বেঞ্চ থেকে দেখতেছে, ও দুর্দান্ত একটা বর্ণনা দিছে এটা। ম্যাক বলতেছে যে আমি হঠাৎ করে তাকায় দেখি, আমরা তখন পেনাল্টিতে কে শট নেবে না নেবে এগুলো ভাবতেছি, কোচ হয়তো লিস্ট করতেছে, আমি হঠাৎ করে মাঠের দিকে তাকায় দেখি আমাদের বক্সের সামনে একটা গাঢ় নীল শার্ট দৌড়াচ্ছে। কে
কি কেমনে বল পালো? ম্যাকালিস্টার কিচ্ছু দেখেন নাই। দেখেন আমাদের সবার আসলে অবস্থা ম্যাকালিস্টারের মতো ছিল। ম্যাকালিস্টার যেরকম হঠাৎ করে দেখতেছে মনে হচ্ছে যে শূন্য থেকে একটা ছেলে বল পায়, সে আর্জেন্টিনার বক্সের সামনে, এবং দিবু মার্টিনেস একটু ফাঁক করে মূলত নিয়ার পোস্টের দিকে ব্যাকআপ নিয়ে সে হতভম্ব হয়ে অনেকটা দু হাত এরকম করে দাঁড়ায় আছে। ম্যাকালিস্টার বলতেছে উই আর গন, মানে আমাদের আর কোনো আশা নাই, এই যার পায়ে বল থাকে, আমি খেয়াল করতেছি না কার পায়ে, ওখান থেকে তো মিস করা সম্ভব না, জাস্ট একটু ভলি করে দিলে বা চিপ করে দিলে গোল হয়ে যাবে। আর কেউ নাই, মনে হচ্ছে দিবু মার্টিনেস সাগরের মধ্যে দাঁড়ানো, ওর আশেপাশে কেউ নাই। কলোমুয়ানি শট নিচ্ছে, আবার আমরা একটু দিবু মার্টিনেজের অ্যাঙ্গেল থেকে দেখি। দিবু মার্টিনেজ বলতেছে যে আমি কলোমুয়ানিরে দেখে ফেলছি। কলোমুয়ানি যখন বলটা পাইছে, ওর বলটা যেভাবে ওর পায়ে এসে পড়ছে তাতে আমি কোয়াইট কনফার্ম ও ভলি করবে, ও চিপ করবে না। চিপ করলে তো আমাকে সোজা থাকতে হবে, চিপ আমি ঠেকাইতে পারবো কিনা আমি জানি না, না আমার একটা জিনিস মনে হয়েছে বলটা যেভাবে পায়ে পাইছে ও ভলি করবে। এখন দেখেন এত বড় পাগল দুনিয়ার সবাই, ম্যাকালিস্টার এটা নিয়ে একটা ইন্টারভিউতে কথা বলছে, সে বলছে যে দুনিয়ার সবচেয়ে বড় পাগল দিবু মার্টিনেজ, কিন্তু ওই সময়টা সে মাথা ঠান্ডা করে ফেলছে, মাথা একদম ঠান্ডা। সে বলতেছে যে ও যদি ভলি করে তাহলে কোথা দিয়ে ভলি করবে, সে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ভাবতেছে ও কি আমার যে পাটায় আমি স্থির আছি ডান পাশ টার্গেট করবে, করবে না, কারণ ও জানে আমি ডান পায়ে বেশি প্রস্তুত, ডান পায়ে আমি অলরেডি রেডি আছি, আমার ডান হাতও জায়গা মতো আছে, এই পাশ থেকে ও ভলি করে গোল করার চেষ্টা করবে না, ও চেষ্টা করবে আমার দুর্বল অংশ, মানে আমি যে লেফট সাইড কাভার করতে পারি নাই, লেফট সাইড দিয়ে ভলি করে বল ঢুকায় দেওয়ার। এখন আমার কি করণীয় আছে, আমি পুরোপুরি লেফট সাইডে চলে যাবো, তাহলে রাইট সাইড খালি হয়ে যাবে, আর এত দ্রুত আমি যেতে পারবো না। আরে এইটা ভাবতেছে কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। দিবু তখন যেটা করলো, বাম পা এবং বাম হাত আপনারা দেখছেন ওই যে যীশু খ্রিস্টের মতো চার হাত পা ছড়ায় দিল। এটা কারণ হচ্ছে সে যতদূর সম্ভব কাভার করতে চাইলো, যতটা সম্ভব ওই কলোমুয়ানিরে বুঝানো যে পুরাটা কাভার হয়ে আছে। দিবু এই সময়টার বর্ণনা পরে goal.com এর একটা ডকুমেন্টারিতে দিচ্ছে, এই বর্ণনা তাকে যে কতবার দিতে হয়েছে, টেলিগ্রাফের একটা ডকুমেন্টারিতে বলতে হয়েছে, নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারি দ্য ক্যাপ্টেন্স নামে, ওখানে সে বিস্তারিত বর্ণনা দিছে। আমার সবচেয়ে ভালো লাগছে, আমি সবগুলো দেখছি, সাধারণত তো এত কিছু দেখা হয় না, আমার সবচেয়ে ভালো লাগছে goal.com এর যে ডকুমেন্টারিটা। এটাকে ঠিক ডকুমেন্টারি বলা যায় না, 13 মিনিটের একটা ইন্টারভিউ বললেও আবার কেমন হয়, আমি জিনিসটা বলি। এটা হচ্ছে goal.com একজন ওই ফুটবল স্মারক সংগ্রাহক, তার হেল্প নিয়েছিল, উনি সম্ভবত কোনোভাবে এমির ঘনিষ্ঠ, উনি আসলে এমির সঙ্গে গল্প করছেন, এমির একটা বিরাট সংগ্রহশালা আছে, ওর বাড়িতে 3-4টা রুম জুড়ে বিভিন্ন ফুটবল সুভেনির কালেকশন করা আছে, তার ভিতরে একটা রুমের পুরো একটা ওয়াল, একটা আলমারি এবং একটা সাইড ফাঁকা ছিল। এই ফাঁকা সাইডটা নিয়ে সে গল্প করছে, এই সাইডটা ফাঁকা রাখতে তারে বলছিল তার ওয়াইফ। সে যখন 2018 ওয়ার্ল্ড কাপের সময় বলছিল নিজেদের মধ্যে, বা ওই যে ছবি পোস্ট করছিল যে একদিন আমার দিন আসবে, তার ওয়াইফ বলছিল যে যদি তুমি কোনোদিন ন্যাশনাল টিম থেকে কিছু অ্যাচিভ করো সেইগুলো দিয়ে এই ওয়ালটা সাজাবা, এই অংশটা সেই সুভেনিরে ভরা থাকবে। এবং যখন আমরা দেখতেছি ওই জিনিসটা আসলেই তাই, ওই ওয়ালে, এবং প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে গল্প আছে, 2টা ছবি আছে বড়, সেই ছবি দুটো কি অসাধারণ। একটা ছবি হচ্ছে শুধুমাত্র এই যে এই সেপটা নিয়ে পরদিন পৃথিবীর বড় বড় পত্রিকা, বিশেষ করে আর্জেন্টিনার বিভিন্ন বড় বড় পত্রিকা কি স্টোরি করছিল, সেই জিনিসগুলোর তুলে এনে গ্রাফিক্যালি ওটার একটু ব্লার করে দিয়ে ওটার উপরে এমির একটা ছবি, পাশেই হচ্ছে এমি আর মেসির একটা জড়ায় ধরা ছবি, সব হাতে আঁকা, পুরো জিনিসগুলো হাতে আঁকা। ওখানে এমি দেখাচ্ছিল যে এই মোজাটা পরা ছিলাম, এই জুতোটা পরা ছিলাম, এই জার্সিটা পরা ছিলাম, ওখানে সে আসলে গল্প করতেছে। ওই যে বললাম যে আমরা এমির ভার্সনটা শুনতেছি, এমি তখন বলতেছে ওই যে হাত পা ছড়ায় দেওয়ার মোমেন্টটা বলতেছে যে সাধারণত না, আমার ক্যারিয়ারে পুরোটা সময় জুড়ে আমি যখন 1-to-1 ফেস করছি, কোনো একজন স্ট্রাইকার আমারে একারে পেয়ে গেছে, আমার তখন প্রধান অস্ত্র ছিল চিৎকার করা। আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করছি, প্রথমত হচ্ছে ডিফেন্ডারদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে পারলে ওরে মারো, মারে হলেও বল নিয়ে নাও, আর দ্বিতীয়ত হচ্ছে চিৎকার করে ওরে নার্ভাস করে দেওয়া। কিন্তু এই ফার্স্ট টাইম আমার মনে হলো যে চিৎকার করে আমি কিছু করতে পারবো না, এমন একটা মোমেন্টে আমি পড়ছি এখানে এই কৌশল আর কাজে লাগবে না, ফলে আমাকে বাম পাশ কাভার করতেই হবে। বাম পাশ আমি কাভার করছি, আমি পড়ে গেছি, আমি 4 হাত পা ছড়ায় দিয়ে আছি, সেই সময় আমি শুধু চোখ বুজে ফেলছি, এবং আক্ষরিক অর্থে আপনি ছবিটা দেখবেন, আবার আবার দেখেন ছবিটা, এমির কিন্তু চোখ বোঝা,
এমনি চোখ বুজে ফেলছে। সে বলতেছে যে আমি চোখ বুজে শুধু ঈশ্বরের ডাকতেছি যে এটা যেন আমারে আঘাত করে, এটা যেন আমারে আঘাত করে, আমার গায়ে পায়ে যে কোনো জায়গায় আঘাত করুক। এবং বলতেছে যে আমি সবচেয়ে বেশি চাচ্ছিলাম আমার মুখে আঘাত করুক, এই মাই ফেস। তো ওই পাশ থেকে যিনি শুনতেছেন সে বলতেছে অ্যাট ইউর ফেস, তো বলতেছে ইয়েস। তাতে যদি আমি মরে যেতাম, আমার পুরো মুখটা ক্ষতবিক্ষত হয়ে যেত, আমার মুখটা চিরতরে শেষ হয়ে যেত, তারপরেও আমাদের ওয়ার্ল্ড কাপ সেভ হয়ে যাবে। আমি জানি যে কোনো একটা অংশে আমার শরীরের যে কোনো একটা জায়গায় বল লাগলে আমি একটা চান্স পাবো, আমি বলটা ঠেকাইতে পারবো। সেই জন্য আমি ভাবছি কি আমি মুখটারে সবচেয়ে প্রমিনেন্টলি রাখছি, যে আমার মুখে আঘাত করুক, আমার মুখে আঘাত করুক, আমার মুখ শেষ হয়ে যাক, কিন্তু বলটা যেন নেটে না ঢোকে। শেষ পর্যন্ত ঈশ্বর তা করেননি। ঈশ্বর যেটা করছেন, ওর কথা শুনছেন, ওর শরীরেই লাগাইছেন, এবং ওই যে থাইয়ে থাইয়ে এসে বলটা আটকে গেছে। ওই মুহূর্তে ইংলিশ কমেন্ট্রিতে কে ছিলেন আমার মনে নেই, নাম মনে নেই, তবে এটুকু মনে আছে যে তিনি, তার সম্ভবত হার্ট অ্যাটাক হয়ে যেত, এমন ভাবে চিৎকার করতেছিলেন গ্রেটেস্ট সেভ অফ দ্য হিস্ট্রি, গ্রেটেস্ট সেভ অফ দ্য হিস্ট্রি। আসলেই গ্রেটেস্ট সেভ। এখন মজাটা হচ্ছে যে এটা বাকিরা কে কেমনে ফিল করছে। এর কথা তো ম্যাকের কথা তো বললাম, ম্যাকালিস্টার এটা নিয়ে একটা ইন্টারভিউতে সম্প্রতি কথা বলতেছিল, তো ওইখানে শেষ দিকে এসে বলতেছিল এসব বর্ণনা দেওয়ার পরে যে দেখেন, আপনি যদি বিশ্বকাপ বাঁচানো বা এরকম পৃথিবীর ইতিহাস বদলায় দেওয়া গোলকিপার হতে চান, তো আমি একটা জিনিস বুঝছি যে আপনাকে ক্রেজি হইতে হবে, নতুবা ইডিয়ট হইতে হবে। তো সৌভাগ্যক্রমে পৃথিবীর সবচেয়ে ক্রেজি ইডিয়টটা আমাদের গোলকিপার, যে লোকটা যে কোনো সময় ইডিয়টের মতো সিদ্ধান্ত নেয় যে আমি আমার জীবন দিয়ে দেবো তবু আর্জেন্টিনাকে হারতে দেবো না, ওই ক্রেজিনেসটা দেখাইতে পারে। এই কারণেই আমরা বিশ্বকাপটা জিতছি। ডিমারিয়া খুব ভালো বলে। ডিমারিয়ারে এই ব্যাপারটা নিয়ে যতবার কোশ্চেন করা হয়েছে, ডিমারিয়া এটা অ্যাভয়েড করতে চাচ্ছে। প্রথমত বলছে আমি কথা বলবো না। তারপরে ডিমারিয়া সবসময় যেটা বলে যে আই হেট দ্য সিন, আই হেট দ্য ফ্রেম। আমি এটা দেখলে আতঙ্কিত হয়ে যাই। এখনো আমি টিভিতে এটা যদি আমার সামনে আমার বাচ্চারা কেউ চালায়, আমি ওই রুম থেকে সরে যাই, বা অ্যাটলিস্ট মুখ ফুরায় ফেলে। আমার পক্ষে মানে ওইটা এখন এত বছর পরে ওই দৃশ্য নেওয়া সম্ভব না। আমার বারবারই মনে হয় দিবু পারবে না, দিবুর গায়ে বলটা লাগবে না, বলটা পোস্টে ঢুকে যাবে। এটা আমার জন্য একটা আতঙ্ক। মানে ওই দৃশ্যটা দেখলেই আমি একটা প্যানিক স্টেটে চলে যাই। দিবুর নিজেরও কিন্তু এই দৃশ্যটার কারণেই ইনসমনিয়া হয়ে গেছিল। তাকে ডাক্তার দেখাইতে হয়েছে, দীর্ঘদিন ঘুমের ওষুধ খাইতে হয়েছে, 3 মাস ও সারা রাত ঘুমাতে পারে নাই। শুধু বারবার ঘুমানোর চেষ্টা করলে স্বপ্নে দেখতো যে ওই যে কলোমুয়ানি বলটা নিয়ে ছুটে আসতেছে, ও বল ঠেকাইতে পারতেছে না, ও কি করবে, ঘুম ভেঙে যেত, সারা রাত খাটে উঠে বসে দেখতো। পরে মেডিকেশনের আন্ডারে যেতে হচ্ছে, সাইকোলজিস্ট দেখাতে হয়েছে, থেরাপি নিতে হয়েছে, তারপরেও মোটামুটি স্বাভাবিক হয়েছে। বোঝেন যে এই একটা ঘটনার আসর কেমন। এখন আপনাদের মনে হতে পারে যে আসল লোকটার কথা তো আপনি কিছু বলতেছেন না, যে লোকটা তার জীবনের সবচেয়ে বড় অর্জন পাইলো এই সেভটার কারণে, সেই লোকটা এটার কেমন ভাবে দেখে। হ্যাঁ, লিওনেল মেসি এই দৃশ্যটা দেখে নাই। সত্যি বিশ্বাস করেন, লিওনেল মেসি এই দৃশ্যটা লাইভ দেখে নাই। সে মাঠের এমন একটা পজিশনে ছিল ওই মুহূর্তে কলোমুয়ানি যে এই শটটা নিচ্ছে এবং এটা যে দিবুর পায়ে ঠেকে গেছে, এ পুরোটা সে বুঝতে পারে নাই। সে মিডফিল্ড থেকে শুধু খেয়াল করছে যে ছোট্ট একটা অ্যাটাক হয়েছে, কোনোভাবে দিবু এটা ফিরাইছে, আবার কাউন্টার অ্যাটাক শুরু হয়েছে। আপনারা যারা খেলা দেখছেন বা পরে আমি নিশ্চিত যে হাজারবার রিপ্লে দেখছেন, তাদের মনে আছে যে এই ঘটনা কিন্তু আসলে খুব বেশি আমরা রিপ্লেও ওই মুহূর্তে আর দেখার সুযোগ পাই নাই। কারণ এইটার পরপরই আর্জেন্টিনা আরেকটা ভয়াবহ কাউন্টার অ্যাটাক করছিল, মেসি নিজে কাউন্টার অ্যাটাকটা করছিল, এবং লাউতারো যথারীতি একটা মিস করছিল, যাচ্ছে তাই ধরনের মিস। লাউতারো যদি মাথাটা মোটামুটি প্লেসে রাখতে পারতো তাহলে এই গোল হয়ে যেত, তখনই আবার আর্জেন্টিনা ট্রফি জিতে ফেলতে পারতো। তখন আবার দিবুর আরেকটা বীরত্বের জন্য অপেক্ষা করতে হতো না, পেনাল্টি বীরত্বের জন্য অপেক্ষা করতে হতো না, ফলে মেসি জিনিসটা দেখে নাই। তাহলে কি মেসির কাছে এই ফ্রেমটার কোনো গুরুত্ব নাই? ম্যাকালিস্টার যেখানে বলে তার জীবনে দেখা সবচেয়ে বড় ক্লাইম্যাক্স মোমেন্ট, দিবু বলে তার জীবনে অনেক বড় বড় মোমেন্টের পরে আসবে, হয়তো আগেও ছোট বড় কিছু আসছে, কিন্তু এর চেয়ে বড় ঘটনা, এর চেয়ে বড় মোমেন্ট তার জীবনে আর আসা সম্ভব না। তার ফুটবল ক্যারিয়ার ওই মুহূর্তে সার্থক হয়ে গেছে। এবং দিবু পরে বিভিন্ন ইন্টারভিউতে বলছে যে আমার ওই মুহূর্তের পরে, ওই ম্যাচের পরে আমার জীবনের যদি আর একটা সেকেন্ডও অবশিষ্ট না থাকতো, আমি কোনো দুঃখ নিয়ে মারা যেতাম না, আমি কোনো দুঃখ নিয়ে পৃথিবী ছাড়তাম না, কারণ আমার জীবনের সেরা কাজগুলো আমি করে ফেলছি ওই কয়েকটা মিনিটে। ফলে দিবুর কাছে এটার গুরুত্ব কি বুঝতেছেন? ডিমারিয়া বলে যে এটা এত আতঙ্কের তার জন্য, তার পক্ষে এটা রিপ্লে দেখা সম্ভব হয় না। তাহলে মেসিকে এটা গুরুত্ব বোঝে না? মেসি বলতেছে যে ম্যাচ শেষে যখন সব শান্ত হয়ে গেছে, আমরা যখন ট্রফি নিয়ে লকার রুমে ফিরছি, তখন কেউ একজন আমাকে মোবাইলে দৃশ্যটা দেখালো, বললো যে আমার একটা হার্টবিট মিস হয়ে গেল। আমি তখন দিবুরে বললাম, দিবু তুমি এটা কি করছো, এটা কি হয়েছে, আমি তো খেয়ালই করি না, আমি তো জানি না এরকম কিছু একটা হয়েছে।
মেসি বলতেছে এটা সম্ভবত আমার জীবনে মানে পরে দেখা সবচেয়ে আতঙ্কের ঘটনা, যে এরকম একটা আতঙ্কের ভিতর দিয়ে আমরা গেছি, এটা তো আমি জানতাম না। আরে সর্বনাশ, সে দিবুরের সঙ্গে সঙ্গে উঠে লকার রুমে আবার জড়ায় ধরছে। সে বলছে, দিবু ইউ সেভড আর্জেন্টিনা, ইউ সেভড আর্জেন্টিনা, ইউ সেভড ফুটবল। আমি জানি না আসলে এতে ফুটবল সেভ হয়েছে নাকি, তবে আর্জেন্টিনা তো সেভ হয়েছে। লিওনেল মেসির মতো সর্বকালের সেরা ফুটবলার, যাকে আসলে শূন্য হাতে বিদায় নিলেও নিতে হতে পারত, সেই জিনিসটাকে একবার পূর্ণতায় ভরায় দিছে ওই একটা মোমেন্ট। দেখেন ফরাসিরা দিবু মার্টিনেজকে চরম ঘৃণা করে। খোদ কিলিয়ান এমবাপ্পে বলছে যে আমি দিবু মার্টিনেজের ওই দিনের কিপিং এর মহাভক্ত হয়ে যাই যখন আমি দর্শক হিসাবে দেখি, কিন্তু আমি তার ঘৃণা না করে পারি না। আমাদের যতগুলো সুযোগ সে নষ্ট করে দিছে, বিশেষত ওই মুয়ানির একটা শট যে তার পায়ে বেঁধে গেছে, ওই জায়গাটায় আমাদের সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেছে। ফরাসিরা ব্যাপারটা এইভাবে দেখে। এই কদিন আগে দিবু মার্টিনেজ ফ্রান্সে খেলতে গেছিল পিএসজির এগেনস্টে, সে দিবু মার্টিনেজ আবার কি করছে, এএফ এর ক্যাপ পরে খেলতে গেছে, এবং ওই তার পায়ে তো ট্যাটু আছে, ট্যাটুর গল্পটা বলতেছি যে ট্যাটুটা নিয়ে কি হয়েছিল। এবং এখনো ফরাসিরা প্রচন্ড ঘৃণা করে তারে, ফরাসিরা দুও দেয়, সে মাঠে নামলে গালিগালাজ করে। ফরাসিরা মেসিরে সম্বর্ধনা পর্যন্ত দেয় নাই। মেসি তো তখন পিএসজিতে খেলে। নিয়ম কি সারা পৃথিবীতে যে খেলোয়াড়টা একাদশে এক ম্যাচও খেলে নাই, সেই খেলোয়াড়টাও যেদিন ওয়ার্ল্ড কাপ জেতার পরে ক্লাবে যায় তার একটা সম্বর্ধনা দেওয়া হয়, ওখানে প্রদর্শনী হয়, তার ট্রফিটা দেখানো হয়, তার মেডেল দেখানো হয়, সব দর্শক করতালি দেয়। একমাত্র মেসি এই সম্বর্ধনা পায় নাই। বিশ্বকাপ জয়ী একমাত্র খেলোয়াড় ইতিহাসে যে তার ক্লাবে সম্বর্ধনা পায় নাই। কেন? ফ্রান্সের বিপক্ষে ওই যে ওইভাবে ড্রামাটিক ভাবে জিতছে আর্জেন্টিনা। এই মোমেন্টটা ফলে আমার দেখা আসলে সর্বকালের সেরা মোমেন্ট। কারণ আমার দেখা শুধু না, পৃথিবীর বেশিরভাগ লোকের দেখা। বহু আর্জেন্টিনা সমর্থকের বাড়িতে ওই মোমেন্টটার ছবি বাধাই করে রাখা আছে। ফলে এই মুভমেন্টটা বুঝতেই পারতেছেন কতটা তাৎপর্যময়। এতটা তাৎপর্যময় যে দিবু মার্টিনেজ সহ পুরো টিমের একটা কথা ছিল, তারা একটা নিজেদের ভিতরে প্রতিশ্রুতি দিয়েছিল যে বিশ্বকাপ যদি জিততে পারি, এটা ফাইনালের আগে তারা আলোচনা করছিল যে প্রত্যেকের শরীরে কোথাও না কোথাও বিশ্বকাপ রিলেটেড একটা ট্যাটু করাবো। যখন দিবু মার্টিনেজ মেডেল কালেকশন করতে মঞ্চে উঠতেছে, তখন তারা বাকিরা সবাই ওই জায়গায় ধরছে, লাউতারো, জুলিয়ান আলভারেজ, ম্যাকালিস্টার সবাই ধরছে, তুমি কি ট্যাটু করাবা? তখন ও বলতেছে ডিসিশন নিতে পারি না। ডিসিশন তো হয়ে গেছে, এটা তো ঈশ্বর ডিসিশন করে দিছে, তুমি ট্যাটু করাবা তো ওয়ার্ল্ড কাপের আমরাও যেরকম করাবো, কিন্তু জায়গাটা কি তুমি বুঝতে পারতেছো? তো বলতেছে আমার থাই, যে জায়গাটায় বলটা লাগছিল। আসলে তাই দিবু ওই জায়গাটা, দিবুর সঙ্গে যার কথা হোক, এই বাংলাদেশে ইন্টারভিউ দিছে, তাও ওই প্যান্ট উঁচু করে দেখাইছে যে এই জায়গায় বলটা লাগছিল। এটা সারা পৃথিবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আইকনিক মোমেন্টগুলোর একটা। এবং এই ছবিটা তুলতে পারার জন্য আমরা অভিনন্দন জানাতে চাই এবং আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে চাই বুদা মেন্ডেসকে। বুদা মেন্ডেস একজন ইয়াং ব্রাজিলিয়ান ফটোগ্রাফার, গেটি ইমেজে কাজ করেন। একটা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ কয়েকশো ফটোগ্রাফার কভার করে এক গেটি ইমেজেরই আমার ধারণা জনাদশেক সাংবাদিক ওখানে ছিলেন, বিভিন্ন পজিশনে থাকেন। তো এরা একটা দল মাঠের ভিতরে ওই যে ফিফার যে লাইন করে দেওয়া থাকে ওখানে থাকেন, কেউ একটু উঁচুতে কোথাও পজিশন নেন। তো এই ফ্রেমটা আসলে এত সুন্দর আর কোনো ফটোগ্রাফার পান নাই, কোনো এজেন্সির, কোনো মিডিয়ার ফটোগ্রাফার। এই যে ফ্রেমটা আমরা দেখে অভ্যস্ত, যে ফ্রেমটা আপনারা আবার দেখতেছেন, এই ফ্রেমটা হচ্ছে বুদা মেন্ডেসের তোলা। বুদা মেন্ডেস হচ্ছেন ব্রাজিলের বেশ প্রমিনেন্ট, কিন্তু যেটা বললাম ইয়াং ফটোগ্রাফার। ইভেন ফিফার সঙ্গে গেটির যে চুক্তি, সেই চুক্তির আওতায় কয়েকটা টিমের এই বিশ্বকাপে টিম ফটোগ্রাফি সে করছে। সে শুধু স্পোর্টস ফটোগ্রাফি করে তা না, বড় বড় পলিটিক্যাল ইভেন্ট কাভার করে, অনেক বড় বড় সেলিব্রিটির। এই কদিন আগেই দেখতেছিলাম যে জিকোর বাসায় জিকোর ছবি তুলতেছেন, সেই ছবি পোস্ট করছেন। কিন্তু সবকিছু মিলায় বুদা মেন্ডেসের জীবনের সেরা কাজ এইটা, সবচেয়ে বড় কথা সেরা অর্জন। কারণ এই যে এত অভিজ্ঞ অভিজ্ঞ ফটো সাংবাদিক বসে আছেন, কেউ এই সুন্দর ফ্রেমটা পান নাই। হ্যাঁ, আপনাদের মনে হতে পারে এর চেয়ে সুন্দর ফ্রেম কিন্তু আমরা অনলাইনে দেখি, সেগুলো সব হচ্ছে টিভি থেকে স্ক্রিনশট নেওয়া, মানে ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া। সত্যিকারের স্টিল ক্যামেরায় তোলা ফ্রেম এটাই বেস্ট আমার দেখা মতে, এর চেয়ে বেস্ট ফ্রেম দেখি নাই। সেই জন্য বুদা মেন্ডেসকে একটা ধন্যবাদ। সব ফটো সাংবাদিকের কথা এই সিরিজে হয়তো বলতে পারবো না, অনেক ফটো সাংবাদিকের নাম এই যে আইকনিক ছবিগুলো থেকে হারায় গেছে, সেগুলোর ক্ষেত্রে বলতে পারবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফটোগ্রাফার কে ছিলেন, কিভাবে তোলা হয়েছিল, সেগুলোও একটু বলার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, পরের পর্বের জন্য অপেক্ষায় থাকি, আবার কোনো একটা আইকনিক মোমেন্ট নিয়ে এই গল্পটা করবো। সবাই ভালো থাকবেন।